শনিবার থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরা হবে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। আগামী ২-৩ দিনের মধ্যে ৬টি কমিশন পূর্ণাঙ্গ রূপ পাবে বলেও জানান প্রেস সচিব। এর আগে মতবিনিময়ে ২ দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আপনারা জানেন ৬টা কমিশন হয়েছে। এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে, এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং পরে তাদের পরামর্শ নেওয়া হবে। ২ থেকে ৩ দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো ফর্ম হবে। দেশের অর্ধেকের বেশি মানুষ মনে করে সরকারের মেয়াদ ২ বছর বা তার কম হওয়া উচিত। ৯৬% মানুষ প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তির মেয়াদ সীমিত করার পক্ষে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নাগরিকদের প্রত্যাশা শীর্ষক এক জরিপের ফলাফলে এমন মনোভাব দেখা গেছে। ৫৩% অংশগ্রহণকারী এমন মতামত দিয়েছেন। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার এরই মধ্যে পার করল ২ মাস। এ সময়ে সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন খাতে সংস্কারের ৬ কমিশন গঠন করেছে সরকার। সংস্কার বিষয়ে এক জনমত জরিপে ফল প্রকাশ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর পলিসি অ্যান্ড গভর্নেন্স। গেল ২ মাসে ১৭ জেলায় এই জরিপ করা হয়। ৫৩% মানুষই চায় এ সরকার ২ বছর থাকুক। ৯৬% মনে করে প্রধানমন্ত্রীর মেয়াদকালের সময়সীমা কমানো দরকার। ৯০% দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দেখতে চায়। পুলিশ আমাদের ভাই, তাদের রিফর্ম হলে আমাদের অনেক ব্যাপারে এটার ইম্প্যাক্ট পড়বে। ল অ্যান্ড অর্ডারের সাথে ইকোনমি জড়িত, আমাদের মানসিক শান্তি জড়িত, আমাদের মানসিক স্বাস্থ্য জড়িত। নতুন দল আসুক, আমরা চাই বাক স্বাধীনতা আর একটু আসে। তো নানান দিক থেকে আমি বলবো যে একদিকে নিরাপত্তা এবং অর্থনীতি, অন্যদিকে আসলে গণতন্ত্রের চাহিদাটাই চলে এসছে আমাদের এই জরিপের মাধ্যমে। অনুষ্ঠানে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, বিগত সরকার নির্বাচন ব্যবস্থা নির্বাসনে পাঠিয়েছিল, তাই মানুষ নির্বাচনী ব্যবস্থা সংস্কার চায়। তবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সবই হবে পণ্ডশ্রম। আমাদের সুপারিশ পাওয়ার পরে সরকার যে রাজনৈতিক দলের সাথে বসে তারা একটা ঐক্যমতে পৌঁছার চেষ্টা করবে। ওখান থেকে একটা রোডম্যাপ সৃষ্টি হবে। আমাদের রাজনীতিবিদরা যদি যেটা তারা অঙ্গীকার করেন, জনগণ যেটা চায়, সে ব্যাপারে যদি তারা ক্ষমতা যাওয়ার পর আন্তরিকতার সাথে সেটা বাস্তবায়ন না করেন, তাহলে সবই হবে পণ্ডশ্রম। আগস্ট ও সেপ্টেম্বরে বন্যা ব্যবস্থার প্রশংসা করেছেন দেশবাসী। একই সাথে শিক্ষা, স্বাস্থ্য ও জনপ্রশাসনের সংস্কারের উপর জোর দিয়েছেন সাধারণ মানুষ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবার আওয়ামী লীগ সহ ১৪ দলের বিচার চাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এই অভিযোগ দেন এনডিএমএ চেয়ারম্যান ববি হাজ্জাজ। এছাড়া শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দিয়েছেন নিহত এক শিক্ষার্থীর পরিবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এতদিন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিচার চাওয়া হয়েছে। এবার অভিযোগ এসেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, ১৯ জুলাই ১৪ দলের বৈঠকে সারা দেশে কারফিউ জারি ও দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয়। গণমাধ্যমের সাথে কথা বলবার সময় তারা পরিষ্কার করে বলেন যে শেখ হাসিনাকে তারা আহ্বান জানিয়েছেন বা উপদেশ দিয়েছেন যে শক্ত হাতে যেন এই আন্দোলন দমন করা হয়। যখন কয়েকজনকে জিজ্ঞেস করা হয়েছে শক্ত হাতে মানে কি, কয়েকজন বলেছেন কারফিউ, কয়েকজন বলেছেন দেখামাত্রগুলি, কয়েকজন বলেছেন আপনারা নিজেরাই সামনে দেখবেন। আওয়ামী লীগ এবং ১৪ দলের অন্যান্য শরিক দল, সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মেনন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, গণ আজাদি লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ এবং জাতীয় পার্টি জেপির বিরুদ্ধে দল হিসাবে এই গণহত্যার ব্যাপারে অভিযোগ তারা করেছেন।
এছাড়া শেখ হাসিনা তার মন্ত্রী ও পুলিশ কর্মকর্তা সহ ২৫ জনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দিয়েছে নিহত শিক্ষার্থী আনাসের পরিবার। ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে নিহত হয় সে। চানখারপুল একদম গলির ভিতরে, রাস্তার মানে মেইন রোডেও না, নিরস্ত্রভাবে আমার সন্তানটাকে গুলি করে মারা হয়েছে। সে ওইখান থেকে আন্দোলনকারীরা আমাদের সাথে যোগাযোগ করে আনাসকে আমাদের হাতে দিয়ে গেছে। এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা, গুম ও মানবতাবিরোধী অপরাধে ৫১টি অভিযোগ দায়ের হয়েছে। শিগগিরই ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ হবে বলে আবারও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাইবার নিরাপত্তার জন্য আইন করা হলেও ব্যবহার করা হয়েছে রাজনৈতিক ভিন্নমত দমনে। আইন বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ সাংবাদিকরা এমন মন্তব্য করেছেন। তাই এই আইনে হয়রানির মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা। ২০০৬ সালে হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন। চাপের মুখে ২০১৮ সালে এটিই হয় ডিজিটাল নিরাপত্তা আইন এবং ২০২৩ সালে সাইবার নিরাপত্তা আইন। এবছরের আগস্ট পর্যন্ত ৮টি সাইবার ট্রাইব্যুনালে মামলা দাঁড়িয়েছে ৫,৮১৮টি। বিশ্লেষকরা বলছেন, আইনের নাম বদল করা হলেও ব্যবহার করা হয়েছে একইভাবে। বেশিরভাগ ক্ষেত্রে অপপ্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। বিগত সরকারের পুরো সময়টাতে দেখবেন যে আসলে রাস্তায় মানুষের আন্দোলন, রাস্তায় মানুষের মত প্রকাশ করার জন্য দাঁড়ানো, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এই ধরনের বিষয়গুলো কিন্তু হারিয়ে গিয়েছিল। আলটিমেটলি মাধ্যম ছিল কিন্তু সেই অনলাইন মাধ্যমে। অনলাইনেও যাতে কোনোভাবে কোনো ধরনের প্রতিবাদ কিংবা কোনো ধরনের পলিটিক্যাল ডিসেন্ট বলেন, অন্য যে কোনো ফর্ম অফ ডিসেন্ট, সেগুলোকে রুদ্ধ করার জন্যে এই আইনগুলোকে করা হয়েছে। এই ধরনের আইন যে কাউকে আপনার যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে। আপনি কথা বলেছেন, আমার পছন্দ হয় না, অথবা বলেন নাই, তাও কোনো প্রমাণ লাগে না, তারপরে নিয়ে অ্যারেস্ট করে নিয়ে গেল। এমন অনেকেই অ্যারেস্ট হয়েছেন, সাংবাদিক হয়েছেন, বিভিন্ন স্তরের মানুষ হয়েছেন, নাগরিক সমাজের প্রতিনিধি হয়েছেন। ফলে হয় কি, যে এই ধরনের আইন থাকলে মানে মানুষ সহজে কথা বলতে পারে না, মানুষের কথা বলার স্বাধীনতা থাকে না। ট্রাইব্যুনালে হওয়া মামলাগুলোর মধ্যে ১,৩৪০টি স্পিচ অফেন্স সম্পর্কিত, যার মধ্যে ৪৬১টি তদন্তাধীন রয়েছে এবং ৭৭৯টি বিচারাধীন রয়েছে। স্পিচ অফেন্সের মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কেউ গ্রেপ্তার থাকলে মুক্তিও দেয়া হবে। আইনটা তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন, তো নিরাপত্তায় যদি দিতে না পারে, সে যদি মেজর অনিরাপত্তা তৈরি করে ফেলে সবার জন্য, সমস্ত নাগরিকদের জন্য, এই আইন সংশোধন করে আপনি কোনো কিছু কুলকিনারা করতে পারবেন না। এরকমের একটি ড্রাকোনিয়ান ল যদি থেকে যায়, সেইটা আসলে কেউ পরিবর্তন করবে না। পরবর্তীতে নির্বাচিত সরকার আসলেও করবে কি না, সেটা তাদের রাজনৈতিক সদিচ্ছার উপর ডিপেন্ড করবে। আমার মনে হয় এটা পুরো আইনটাই প্রত্যাহার করা উচিত, নতুন করে আইনটা তৈরি করা উচিত। যদি আইনের প্রয়োজন হয়, তবে অবশ্যই প্রয়োজন আছে। হঠকারিতা কিন্তু সমাজ কোনোভাবেই মেনে নেয় না। আইন দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশে বাধা দেয়া কাম্য নয় বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। কয়েক মাসের কাজ বা 1 বছর 2 বছরের কাজ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে এখনও ৫০০-র মতো কয়েদি পলাতক রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। বুধবার বিকেলে জামালপুর জেলা কারাগার পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি। এছাড়াও ৪ঠা আগস্টের পর বিভিন্ন কারাগারে লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকিগুলো উদ্ধার ও পলাতক কয়েদিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, নতুন কারাগার নির্মাণে যেসব ঠিকাদার অপারগ হবে তাদের বাদ দিয়ে নতুন ঠিকাদার নিয়োগ দেয়া হবে। এছাড়াও বন্দীদের খাবারের তালিকায় আমিষ ও প্রোটিনের পরিমাণ বৃদ্ধির জন্য একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। পরে ময়মনসিংহ ও জামালপুর কারা কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় যোগ দেন কারা মহাপরিদর্শক। একটা বৃহৎ অংশ ইতিমধ্যে যারা নিজেরা স্বইচ্ছায় ফেরত আসেনি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই পর্যায়ে অ্যাপ্রক্সিমেটলি 500 প্লাস মাইনাস আমাদের এখনও যারা পলাতক আছে। প্রতিনিয়ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সহায়তা করছে। গুম, মাদক দিয়ে ফাঁসানো এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় র্যাবের সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। রায়ে র্যাব ও আইন শৃঙ্খলা বাহিনীর জড়িতদের বিরুদ্ধে 3 মাসের মধ্যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত। ভুক্তভোগী ডাক্তার ইশরাত রফিক ইশিতার করা আপিলের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে,
2021 সালের 28 জুলাই র্যাব 1-এর কর্মকর্তা ঈশিতাকে বাসা থেকে তুলে নিয়ে 4 দিন অজ্ঞাত স্থানে বেআইনিভাবে আটকে রাখে, এরপর গ্রেপ্তার দেখায়। বুধবার হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামালের দেয়া এই লিখিত রায় প্রকাশ করা হয়। এতে আরও বলা হয়, ভুক্তভোগী চিকিৎসকের কাছ থেকে 5 লিটার মদের বোতল জব্দ করার বিষয়টিও অবাস্তব ও উদ্দেশ্য প্রণোদিত। সার্বিক বিবেচনায় তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বলে প্রমাণ হওয়ায় খালাস দেয়া হলো বলেও রায়ে উল্লেখ করা হয়। হাইকোর্টে আপিল করার আগে এই মিথ্যা মামলায় 14 মাস জেল খাটেন চিকিৎসক ঈশিতা। এটি স্পষ্ট প্রতীয়মান যে এজাহারকারী নিজের অসৎ উদ্দেশ্যে এবং অন্যের দ্বারা প্রভাবিত হয়ে প্রসিকিউশন পক্ষের সকল সাক্ষীদের সহযোগিতায় মিথ্যাভাবে অত্র আপিলকারীকে অত্র মিথ্যা মামলায় অভিযুক্ত করে অত্র মোকদ্দমাটি দায়ের করেছে। এজাহারকারী র্যাব থেকেই ছিলেন এবং এই মামলা তদন্তও করেছে র্যাব। সরকারি চাকরিতে ঢোকার বয়স বাড়ানোর যৌক্তিকতা থাকলেও কতটা বৃদ্ধি করা উচিত তা পর্যালোচনার পর সিদ্ধান্ত হবে। বুধবার সচিবালয়ে বয়সসীমা 35 বছর করা নিয়ে বৈঠক শেষে একথা জানান পর্যালোচনা কমিটির প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। পর্যালোচনা কমিটির প্রতিবেদন ও সরকারি সিদ্ধান্ত দেখে 7 দিন পর কর্মসূচি জানিয়েছেন আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন নতুন নয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও রাজপথে নামেন চাকরি প্রত্যাশীরা। চাকরিতে ঢোকার বয়সসীমা 35 চেয়ে 30 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পরে ওই দিনই প্রজ্ঞাপনের মাধ্যমে 2 সদস্যের পর্যালোচনা কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীর নেতৃত্বাধীন ওই কমিটি প্রথম বৈঠকে বসে বুধবার। সচিবালয়ে এই বৈঠকে অংশ নেন আন্দোলনকারীদের 8 জন প্রতিনিধি। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে কার্যকর সিদ্ধান্তে পৌঁছাতে আলোচনা হয়েছে বলে জানান তারা। যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবে। পরে বয়সসীমা বাড়ানোর দাবির যৌক্তিকতা পর্যালোচনা প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিটির প্রধান। অবশ্যই যৌক্তিক যে এটা বাড়ানো দরকার, কিন্তু কতটুকু বাড়ানো দরকার এটা আজকে আমি বলতে পারছি না। আমরা এখন সবকিছু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। পরিস্থিতির আলোকে সরকারের বর্তমান নীতিমালা, সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সবকিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিগগিরই প্রজ্ঞাপন জারির পর জনপ্রশাসন বিভাগের সংস্কারের কাজ শুরু হবে বলেও জানান কমিশনের প্রধান। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে আজ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ 17 জেলায় ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদী বন্দরসমূহে 1 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। দেশের সব সমুদ্র বন্দরসমূহে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে সকালের বৃষ্টিতে বিপাকে পড়েছেন স্কুল ও অফিসগামীরা। রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজটও। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে ভিজে ভিজেই রওনা হচ্ছেন অনেকে। বুধবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় চট্টগ্রামে 90 মিলিমিটার। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুর ও শ্রীমঙ্গলে 35 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর, বৃষ্টি নিয়ে কি পূর্বাভাস রয়েছে? জনজীবনে কেমন প্রভাব দেখা যাচ্ছে? দেখুন, গতকাল সন্ধ্যা থেকে আজকে পর্যন্ত মোট 28 মিলিমিটার বৃষ্টি হয়েছে শুধুমাত্র রাজধানীতে। শুধু রাজধানী নয়, সারা দেশের প্রায় 17টি জেলায় কিন্তু গতকালকে থেকে আজ গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় মহাখালী, এবং সেই জায়গায় কিন্তু যানজট তৈরি হয়েছে। এবং আমি হাতিরঝিলও ঘুরেছি এবং রাজধানীর বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করেছি। সকল জায়গায় কিন্তু যানজট তৈরি হয়েছে, যেহেতু একটু পরে অফিস 9টা বেজে গেছে এবং সবাই যারা অফিসগামী তারা কিন্তু
ঠিক সময়ে অফিসে পৌঁছাতে পারছেন। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন যে ধীর গতিতে চলছে যানবাহন। এছাড়া মহাখালীর কয়েকটি জায়গায় যানজট তৈরি হয়েছে, আর যানজট তৈরি হওয়ার কারণে কিন্তু গণপরিবহনের এক সংকট তৈরি হয়েছে, যেহেতু ঠিক সময়ে পৌঁছাতে পারছে না গন্তব্যস্থলে, যার কারণে অনেক অফিসগামী যারা দাঁড়িয়ে আছেন ঠিক সময় যেতে পারছেন না এবং বৃষ্টিতে ভিজে যাচ্ছেন। এবং রাজধানীতে কিছু কিছু জায়গা যেগুলো নিচু জায়গা, সেই জায়গায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে কিন্তু অনেক ময়লা যুক্ত পানির কারণে অনেকেই কিন্তু তাদের বাসা থেকে বের হতে পারছেন। আমাদেরকে তারা বলছিলেন যে এই যে ভোগান্তির কারণে কিন্তু তারা ঠিক সময় অফিসে পৌঁছাতে পারছে না। তবে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে, আগামী 2 থেকে 3 দিনে বৃষ্টি অব্যাহত থাকবে। রাজধানী সহ সারা দেশেই এই গুড়ি বৃষ্টি থাকবে এবং আজকে সারাদিনে গুড়ি বৃষ্টি পড়বে। এখন পর্যন্ত কিন্তু রাজধানীতে সেই গুড়ি বৃষ্টি কিছুটা কমেছে, তবে সকাল থেকে প্রচুর বৃষ্টি ছিল, ঝড়ো বৃষ্টি ছিল এবং এই বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানী ঢাকার আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। এদিকে চট্টগ্রাম নগরীর প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নিষেধাজ্ঞা মানছে না কেউই। পুলিশের উপস্থিতিতেই প্রধান সড়কে উঠে পড়ছেন চালকরা। এতে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাটারি চালিত রিকশা বন্ধে পুলিশকে আরও কঠোর হওয়ার দাবির তাগিদ। 9 সেপ্টেম্বর নগরীর প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। দিনে দুপুরে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন। ট্রাফিক পুলিশের কড়াকড়িতেও থেমে নেই ব্যাটারি চালিত রিকশার দাপট। বেপরোয়া গতি, ত্রুটিপূর্ণ ব্রেক সিস্টেম ও অদক্ষ চালকের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ ও চালকদের সচেতনতার উপর জোর দিচ্ছেন নগরবাসী। আমরা বড় রাস্তায় আসতে পারলে মনে করেন না 2টা ভাড়া মারতে পারি, একটু সচরাচরভাবে চলা যায়। তারা এত স্পিডে গাড়ি চালায়, তারা অনেক সময় অ্যাক্সিডেন্ট করে বসে থাকে। কোনো ব্রেক নাই, কিছু নাই, ঠিকমতো সিগন্যাল দিলে জায়গায় দাঁড়াচ্ছে না। ব্যাটারি চালিত রিকশা বন্ধে অভিযান চলছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। একটা বড় অংশ জড়িত যাদের জীবন জীবিকার একমাত্র মাধ্যম এটা, সুতরাং আমরা প্রথম দিকে এতটা কঠোর না হয়ে তাদেরকে ধীরে ধীরে একটা পর্যায়ে নিয়ে আসতে চেষ্টা করছি। নগরবিদরা বলছেন চালকদের বিকল্প কর্মসংস্থানের পাশাপাশি ব্যাটারি চালিত রিকশার যন্ত্রাংশ আমদানি বন্ধ করতে হবে। চট্টগ্রাম মহানগরীতে সেই যে অটোরিকশার যে দৌরত্ব সেটি চরমে, নিয়মিত দুর্ঘটনা ঘটছে এবং সেখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই অটোরিকশাগুলোর যে গঠন, এই কাঠামোগত গঠন কিন্তু আসলে ত্রুটিপূর্ণ। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় প্রায় 20,000 অবৈধ ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ডিজিটাল শহরের কথা বলা হলেও সিলেটে এখনও হাতের ইশারায় চলে ট্রাফিক ব্যবস্থাপনা। বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হলেও আলোর মুখ দেখেনি আজও। নগরীর ক্রমবর্ধমান যানবাহনের চাপে যানজট দিনে দিনে অসহনীয় হয়ে উঠেছে। পর্যটক সহ নগরবাসীর এই ভোগান্তি নিরসনে নেই কোনো উদ্যোগ। 2002 সালে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হয় সিলেট। সময়ের ব্যবধানে পরিধি বেড়েছে এই শহরের, বেড়েছে জনসংখ্যা, যানবাহন। নগরের ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে 1996 সালে 7টি পয়েন্টে সিগন্যাল লাইট বসানো হয়, কিন্তু 2013 সালে সড়ক সম্প্রসারণের সময় তা সরিয়ে ফেলা হয়। এরপর থেকে হাতের ইশারায় নিয়ন্ত্রণ হচ্ছে যানবাহন চলাচল। সিগন্যালের কারণে যানজট সবসময় লেগে থাকে এবং আমাদের মানুষের সচরাচর রাস্তা পারাপার হইতেও সমস্যা। আর সবুজ বাতি ধরলে আমরা চললাম, অন্য ভাই লাল বাতি ধরলে ওটা চললো, এটা বাক্কা আগে আছে। এখন তো আমরা ডিজিটাল বাংলাদেশ টাকা তো এটা না। পুলিশ বলছে সিগন্যাল লাইট না থাকায় যানবাহন নিয়ন্ত্রণে অতিরিক্ত সদস্যকে কাজ করতে হচ্ছে বিভিন্ন পয়েন্টে। আমরা এখন ম্যানুয়ালি চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি অতি শীঘ্রই অন্যান্য মহানগরের মতো এই ট্রাফিকের সুযোগ সুবিধা বাড়বে। সদাশয় সরকার, সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে জনবান্ধবপূর্ণ একটি ট্রাফিক ব্যবস্থা গড়ে উঠবে।
সিটি কর্পোরেশনের আধুনিক সিগন্যাল লাইট স্থাপনের পরিকল্পনা উদ্যোগ রয়েছে কাগজে কলমে। তবে কর্মকর্তাদের দাবি বাজেট স্বল্পতার কারণে আলোর মুখ দেখেনি প্রকল্প। একটা প্রকল্প আমরা একটা স্টাডি করে আমরা আমাদের মিনিস্ট্রিতে সাবমিট করেছিলাম অনেক আগে, কিন্তু এটা আসলে অগ্রগতি হয়নি। কারণ ফান্ডের যে ক্রাইসিস, আমাদের যে প্রমাণ প্রকল্পগুলো আছে এই বিষয়ে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তো বললো যে যেগুলো জনস্বার্থে সেগুলো তো রাখবে। নগরীর যানজট নিরসনে দ্রুত ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে বিভাগীয় জেলার গণপরিবহন ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে আরও জানাতে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখান থেকে ব্যাটারি রিকশার দৌরাত্ম্য নিয়ে জানাবেন সহকর্মী অনুপম শীল। অনুপম, পুরো চট্টগ্রাম জুড়ে প্রায় 20,000 অবৈধ ব্যাটারি চালিত রিকশা রয়েছে। এদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে কিনা, যেহেতু 9 সেপ্টেম্বরের পর থেকে প্রধান এবং মূল সড়কে এগুলো চলাচল বন্ধ করা হয়েছে? প্রায় 1 মাস হতে চললো, এখনো কিন্তু আমরা দেখছি যে চট্টগ্রামের বিশেষ করে প্রধান সড়কগুলোতে যে ব্যাটারি রিকশা বন্ধের কথা বলা হচ্ছিল সেটি এখনো মানা হচ্ছে না, সেটি চলছে। এই ঘোষণা যখন শুরু হয়েছে তখন আমরা দেখেছিলাম যে কয়েকদিন কিছু তোড়জোড় ছিল, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে এই তোড়জোড় আস্তে আস্তে কমতে শুরু করে এবং এখন আমরা গত 2 সপ্তাহ ধরে আসলে চট্টগ্রামের রাস্তায় ব্যাটারি রিকশা বন্ধের খুব একটা উদ্যোগ আমাদের চোখে পড়েনি। এবং এর ফলে দেখা গেছে যে এই সমস্ত ব্যাটারি রিকশা চট্টগ্রামের রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে। এতে বেশ কয়েক ধরনের অসুবিধা হচ্ছে। প্রথমত হচ্ছে যে এই ব্যাটারি রিকশাগুলো গঠনগত এবং কাঠামোগত দিক থেকে আসলে ত্রুটিপূর্ণ। এদের যে গতি এবং তার সাথে যে ব্রেক সিস্টেম সেটি যথাযথ নয় বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তার ফলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে বা দুর্ঘটনা ঘটছেও। আরেকটি হচ্ছে এই ব্যাটারি রিকশাগুলো রাস্তায় অন্যান্য যানবাহন চলাচলের ক্ষেত্রেও বাধা তৈরি করছে। এর ফলে আসলে সড়কে আমরা দেখছি যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। যখন তখন যে কোনো রাস্তায় এই ব্যাটারি চালিত রিকশাগুলো তাদের গতি বাড়াচ্ছে, কমাচ্ছে, এতে অন্যান্য যানবাহনগুলো একটি সমস্যার মধ্যে পড়ছে। তো এই প্রেক্ষাপটে যারা আইন প্রয়োগকারী সংস্থা তাদের যে ধরনের ভূমিকা থাকার দরকার ছিল সেটি নেই বলে মনে করছে নগরবাসী। নগরবাসী বলছে যে অনেকটা দেখো না দেখার ভান করে আছে, যদিও একটি নিয়ম গত মাসের 9 তারিখে চালু করা হয়েছিল যে প্রধান সড়কগুলোতে অন্তত ব্যাটারি রিকশা চলাচল বন্ধ থাকবে, কিন্তু আমরা আসলে সেই অনুযায়ী কোনো উদ্যোগ ইতিমধ্যে চোখে পড়ছে না আমাদের। দেশের কর্তৃপক্ষ এ ব্যাপারে দৃষ্টি দেবে, এটাই আমাদের প্রত্যাশা। এবারে আমরা যাব সিলেটে, সেখানে ডিজিটাল শহরের কথা বলা হলেও সনাতন পদ্ধতিতে চলছে ট্রাফিক ব্যবস্থাপনা। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিটি কর্পোরেশন হওয়ার এত বছর পরেও এই ধরনের অব্যবস্থাপনা কেন দেখা যাচ্ছে? তারা তো বাজেট দেওয়ার কথা বলেছিল, সেই বাজেটে কোনো ধরনের অপর্যাপ্ততা রয়েছে কি? দেখুন, আসলে সিটি কর্পোরেশন হওয়ার এত বছর পরেও কিন্তু এই যে সনাতন পদ্ধতিতে ট্রাফিক সিস্টেম কিন্তু পরিচালিত হচ্ছে সিলেটে, এবং এক্ষেত্রে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। বিশেষ করে ট্রাফিক বিভাগ কিংবা সিলেট সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা যে বিষয়টি বলছেন যে মূলত এখানে সিলেটে যে বিভিন্ন প্রজেক্ট রয়েছে সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু কাজ করা হচ্ছে এবং সেগুলো বাস্তবায়নের যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়েছে। এক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন বলছে যে তারা কিন্তু চেষ্টা করছে যাতে করে এই যে ট্রাফিক সিস্টেমের যে আধুনিকায়ন যেটি রয়েছে সেটি যাতে দ্রুত বাস্তবায়ন করা যায়। এক্ষেত্রে তাদের যে অগ্রাধিকার ভিত্তিতে অন্যান্য যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করার পর তারা এই প্রজেক্টটিতে হাত দিবেন বলে তারা জানিয়েছেন। এবং এই মুহূর্তে তারা বলছেন যে তাদের একটি বাজেট স্বল্পতা রয়েছে, যে কারণে এই মুহূর্তে এই প্রজেক্টে তারা কাজ করতে পারছেন না। এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি বিভিন্ন মেয়রের যে মেয়াদ ছিল সেই মেয়াদে বিভিন্ন ধরনের প্রকল্প নেওয়া হয়েছিল, তবে কোনো প্রকল্পেরই আসলে বাস্তবায়ন হয়নি। এক্ষেত্রে যারা সচেতন নাগরিক সমাজ রয়েছে তারা বলছেন যে এসব প্রকল্প নেওয়া হয়েছে কিন্তু বাস্তবায়ন করা যায়নি। এর প্রধানতম কারণটি হচ্ছে যে আসলে এক্ষেত্রে সমন্বয়হীনতা ছিল এবং যে বাস্তবমুখী যে চিন্তাভাবনা রেখে এই ধরনের প্রকল্প নেয়ার কথা ছিল সেগুলো কিন্তু এই ধরনের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিকল্পনার ক্ষেত্রে সেগুলো কিন্তু বিবেচনায় ছিল না বলে নগরবাসীদের দাবি। এবং এক্ষেত্রে আসলে আপনি জানেন যে সিলেট কিন্তু প্রথম
ডিজিটাল নগরী হিসাবে সিলেটকে ঘোষণা করা হয়। তো সেক্ষেত্রে ডিজিটাল নগরীর যে আসলে সংজ্ঞার মধ্যে যে ধরনের সুযোগ সুবিধা বা যে ধরনের ক্রাইটেরিয়া পড়ে, সেক্ষেত্রে সিলেটের যে ট্রাফিক সিস্টেম কিন্তু আসলে এর ব্যাঘাত ঘটছে বলে নগরবাসীদের দাবি। এবং তারা বলছেন, পাশাপাশি আমরা ট্রাফিক বিভাগের যারা রয়েছে তাদের সঙ্গেও কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন যে আসলে এই যে সনাতন পদ্ধতিতে ট্রাফিক সিস্টেম পরিচালনা করার ক্ষেত্রে তাদেরকে কিন্তু আসলে বেশি লোকবল দিয়ে কাজ করতে হচ্ছে। যদি তারা তাদের যে আসলে আধুনিকায়ন যে ট্রাফিক সিস্টেমটি রয়েছে সেটি যদি আসলে বাস্তবায়ন করা সম্ভব হতো, তাহলে কিন্তু একজনের মাধ্যমেই সেই ট্রাফিক সিগন্যালের সিস্টেম দিয়ে আসলে কাজ করানো যেত এবং অন্যান্যরা কিন্তু আসলে ফোর্স হিসাবে কাজ করতে পারতেন। তখন সড়কে শৃঙ্খলা ফেরাতে এটি অত্যন্ত যুগোপযোগী হতো বলে তারা মনে করছেন। সবকিছু মিলিয়ে সিলেটের ট্রাফিক সিস্টেম নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেটের ট্রাফিক ব্যবস্থাপনা এবং চট্টগ্রামে অটোরিকশার দৌরাত্ম্যের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার শিক্ষাকে অগ্রাধিকার দেয়নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বৈষম্য বিরোধী আন্দোলনে দেশে পট পরিবর্তন হলেও শিক্ষা ব্যবস্থায় আরও বেশি বৈষম্য তৈরি হয়েছে। বুধবার রাজধানী সিরডাপ মিলনায়তনে শিক্ষার সকল স্তরের মধ্যে সামঞ্জস্য রেখে কাঠামো তৈরি ও সংস্কারে তাগিদ দিয়েছেন তারা। শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণে বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে গণসাক্ষরতা অভিযান। এতে অংশ নেন শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞরা। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা চৌধুরী বলেন, প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত 4 কোটি শিক্ষার্থী এখন বিভ্রান্ত। এই সমস্যার দ্রুত সমাধান চান অভিভাবক ও শিক্ষা প্রতিনিধিরা। আগামী 10 বছরে আপনাদের কি ধরনের ম্যান পাওয়ার দরকার, আপনারা কি মনে করেন, সেই অনুযায়ী শিক্ষাক্রম এবং শিক্ষা ব্যবস্থাটাকে সাজানো খুব জরুরি। আমরা বহুদিন ধরে বলে আসছি, কিন্তু ঘটনাটা ঘটছে না। অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর মনজুর আহমেদ বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশের পট পরিবর্তন হলেও শিক্ষা ব্যবস্থায় আরও বেশি বৈষম্য সৃষ্টি হয়েছে। একটা শিক্ষা কমিশন করতে হবে এবং সেটা হয়তো ওই অন্যান্য কমিশনের মতো 3 মাসের কমিশন হবে না। এটা নিশ্চয়ই এখন তাৎক্ষণিকভাবে কি করা যায়, এই মুহূর্তে কি করা যায় এবং এর পরে দীর্ঘ সময়ের জন্য সংস্কার যেটা, সেটার জন্য কিছু রূপরেখা তৈরি করে তারপরে কিভাবে এগোনো যায় সেই ধরনের চিন্তাভাবনা করতে হবে। শিক্ষা খাতের সংস্কারে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও তথ্য প্রমাণ নেওয়া উচিত বলে মনে করেন এডুকেশন ওয়াচের আহ্বায়ক ডক্টর আহমেদ মোশতাক রাজা চৌধুরী। ব্রিফিংয়ে প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, উচ্চ শিক্ষা সহ শিক্ষা প্রশাসন, ব্যবস্থাপনা ও বিনিয়োগের ওপর সুনির্দিষ্ট কিছু সুপারিশ তুলে ধরা হয়। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় বাড়ির ছাদ থেকে ফেলে এক কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে শহরের কোর্টপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, টাকার জন্য একটি পক্ষ কয়েকদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছিল। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুবেল হোসেনের 4 বন্ধুকে আটক করেছে পুলিশ। কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার 4তলা ভবনের উপর থেকে কিছু পড়ার শব্দ পায় পথচারী ও স্থানীয়রা। কাছে গিয়ে দেখতে পান পা ও গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় ফেলে দেওয়া হয়েছে এক যুবককে। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেয়ার পথে মারা যায় সে। খাস করে একটা সাউন্ড হলো, তো আমরা ভাবছি যে হচ্ছে ধরনের ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে বা এরকম কিছু। পরে দেখলাম যে ওই জায়গায় একটা ছেলে পড়ে আছে, ওর পায়ে আবার চিকন একটা কারেন্টের তার মতো পেছানো ছিল। একটা ছেলেকে হাত পাও বাঁধা এবং তার মুখে গামছা এমনভাবে পেঁচিয়ে রাখা হয়েছে, মানে শ্বাসরুদ্ধকর অবস্থা। নিহতের স্বজনদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে কোনো একটি পক্ষ রুবেল হোসেনকে টাকার জন্য মোবাইলে হুমকি দিয়ে আসছিল। এজন্য সে বাসা থেকে বেশ কিছু টাকাও নিয়ে আসে। বাইক ব্ল্যাকমেল করে খালি টাকা নিচ্ছিল, প্রায় 60-70 টাকা বাড়ির থেকে মানে আমার কাছ থেকে নিয়েছে 8,000, আমার ভাইয়ের কাছ থেকে নিয়েছে 4,000। মর্মান্তিক এ হত্যার ঘটনায় বাকরুদ্ধ রুবেলের স্বজন ও এলাকাবাসী। রাত 12টার সময় আমারে ফোনে দিয়ে জানালে কয় যে আছে রুবেল অ্যাক্সিডেন্ট করেছে, অসুস্থ হয়েছে, নিয়ে যান। ওই বাসার 3তলা ভাড়া নিয়ে মেস হিসাবে থাকতেন রুবেল সহ 9 জন। ঘটনায় জড়িত সন্দেহে রুবেলের 4 বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
কয়েকজনকে একটু প্রাথমিক জিজ্ঞাসা করা হচ্ছে, এখনো তেমন কোনো তথ্য আমরা পাইনি। জাস্ট আমরা একটু আশা করি তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে কিছু না একটা কিছু পাওয়া যাবে, তবে এখনো পাইনি যেহেতু আর অগ্রগতির মধ্যে বলা যাচ্ছে না। নিহত রুবেল হোসেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের 6ষ্ঠ সেমিস্টারের ছাত্র। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে তার সহপাঠীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যু দুটোই বেড়েছে। এবছর 9 মাসে মৃত্যু হয়েছে 163 জনের, এর মধ্যে সেপ্টেম্বরেই 80 জন, আর আগস্টের চেয়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে 3 গুণ। বিশেষজ্ঞরা বলছেন এডিস নিধন কার্যক্রম মুখ থুবড়ে পড়ায় এই পরিস্থিতি। তবে সিটি কর্পোরেশনের দাবি ডেঙ্গুকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। রাজধানীর মুগদা হাসপাতাল, এখানে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। 9 মাসে ভর্তি হয়েছে 8000 রোগী, এর মধ্যে সেপ্টেম্বরেই 3000। পরিস্থিতি সামাল দিতে এখন হিমশিম অবস্থা। মুগদা হাসপাতালে বেশি রোগী ডামরা, যাত্রাবাড়ি ও রাজারবাগের। তাদের অভিযোগ, মশা মারতে কোনো কর্মসূচি নেই। এলাকার ডেঙ্গু অবস্থা খুবই খারাপ, ঘরে ঘরে ডেঙ্গু, এক পুরা ফ্যামিলিতে 3জন 4জন করে ডেঙ্গু। ওখানে দেখার মতন কেউ নাই। সরকার পরিবর্তন হওয়ার কারণে মনে হচ্ছে সিস্টেমটা একটু ভঙ্গুর হওয়া যাওয়াতে দেখা যাচ্ছে বিভিন্ন মশার দিয়ে স্প্রে দেওয়া, নিধন করা, এটা মনে হচ্ছে একেবারেই কমে গেছে। তো আজকে তো দেখতেছি খুব খারাপ অবস্থা। আমার মাথা টাথা নিতেছে গা, হাত পা নিতেছে গা, প্রেশার 240, কখনো নামে আসতেছে, কখনো উপর হইতেছে। চিকিৎসকেরা বলছেন চাপ কমাতে অনেক রোগীকে জরুরি সেবা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, তবে অনেকেই আসছেন আশঙ্কাজনক অবস্থায়। ক্রাইটেরিয়া না হলে তো আমরা ভর্তি দিচ্ছি না, এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে যে তাদের প্রেশার কমে যাচ্ছে, তাদের পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা বা সিভিয়ার জ্বর এগুলি থাকতেছে, সাথে তার দুর্বলতা, অনেক সময় শ্বাসকষ্ট হয়। এই ক্রাইটেরিয়াগুলো এবং ব্লিডিং, তো এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ যখন করতেছি তখন আমরা রোগীদের ভর্তি দিচ্ছি। আগস্ট ও সেপ্টেম্বরের অতিবৃষ্টি ডেঙ্গু বাড়ার কারণ মনে করছেন বিশেষজ্ঞরা। এডিস বিরোধী অভিযান না থাকাও বড় সংকট। ক্রাশ প্রোগ্রামের টিম কিন্তু এখন মাঠে আছে, প্রতিদিনই আমাদের ফগিং, লার্ভিসাইডিং যেমন চলছে, অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ঘরে ঘরে গিয়ে ইট ইজ মনিটরড বাই সাম এডিশনাল সেক্রেটারি। জমা পানি সেটাকে ফেলে দেন কোনো কন্টেইনারে, যাতে 3 দিনের বেশি পানি জমে না থাকে। সেটা ওই অ্যাওয়ারনেসের সাথে সাথে ইন্টারভেনশনও কিন্তু হচ্ছে আমাদের। গত 9 মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 30,938 জন, এর মধ্যে সেপ্টেম্বরেই 18,000-এর বেশি। 2022 সালে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ হয় অক্টোবরে, এবারও সে সংখ্যা দেখছেন বিশেষজ্ঞরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত উত্তরের 4 জেলায় বেড়েছে চরম দুর্ভোগ। বাসস্থানে পানি ওঠায় এবং নদী ভাঙনে সব হারিয়ে অনেক পরিবার আশ্রয় নিয়েছে খোলা জায়গাতে। দুর্গতদের মাঝে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়ার কথা বলা হলেও প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। কুড়িগ্রামে তিস্তা ও ধরলার পানি কমায় বন্যার কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী অসংখ্য পরিবার। এছাড়া ভাঙনে ক্ষতিগ্রস্ত হলেও কোনো ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। সাহায্য করতে কিছু পাইনি, আমি আমাকে দেখতে রসি নেই। 15-16 দিন হয় বাড়ি ভাঙবে, রিলিফ ফিলিফ কিছু পাই নাই। এলো রংপুরের 3 উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায় বন্যার পানিতে। এছাড়া তীব্র নদী ভাঙনে অনেক পরিবারের আশ্রয় হয়েছে খোলা আকাশের নিচে। এখনো তাদের কাছে পৌঁছায়নি ত্রাণ সহায়তা। জমি জমা বিহীন হয়ে যাইতেছে। এরপর সরকারি লোক আইছে না, কোনো ত্রাণও দেয় না, কোনো কিছু দেয় না। বারবার তিস্তার ভাঙনে সর্বশান্ত হচ্ছে অনেক স্বাবলম্বী পরিবার। এই অবস্থায় ত্রাণের চেয়ে নদী শাসন ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। ওই সামান্য ত্রাণ দিয়ে আমাদের কিছু হবে না, আমরা চাই নদী শাসন। যে জায়গাগুলো অধিক ঝুঁকিপূর্ণ সেগুলোকে বিবেচনায় এনে আমরা আমাদের প্রয়োজনে বাজেট বরাদ্দ সাপেক্ষে ইতিমধ্যে কিছু কিছু স্থানে জিও ব্যাগ ফেলে কাজ চলমান আছে, যাতে ভাঙনের ঝুঁকিটা প্রশমিত করা সম্ভব হয়। এদিকে তিস্তার পানি বিপদসীমার নিচে থাকায় লালমনিরহাটেও পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে, তবে পানিবন্দী এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়ার কথা বলা হলেও প্রয়োজনের চেয়ে তা খুবই কম বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ব্যাংক খাতে নানামুখী সংস্কার কার্যক্রম হাতে নিলেও ঘুরে দাঁড়াতে পারছে না পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংক। এখনও বেশিরভাগ ব্যাংকের শেয়ার দরপতনের ধারায়, আবার অনেক ব্যাংকের লেনদেন হচ্ছে ফেস ভ্যালুর নিচে। এতে হতাশ সাধারণ বিনিয়োগকারীরা। বিশ্লেষকরা বলছেন, সংস্কারের মাধ্যমে প্রকৃত চিত্র উঠে আসলে আবারও ঘুরে দাঁড়াবে ব্যাংক খাত। বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের শেয়ার লেনদেন হচ্ছে, যার বেশিরভাগই দীর্ঘদিন ধরে দরপতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। ৯টি ব্যাংকের চলতি হিসাবে তারল্য ঘাটতি ১৮,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে ৭টি ব্যাংকই পুঁজিবাজারে তালিকাভুক্ত। বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি অনুযায়ী এরই মধ্যে এসব ব্যাংকে তারল্য সহায়তা দিয়েছে বিভিন্ন সবল ব্যাংক। এর মধ্যে তীব্র তারল্য সংকটে থাকা আইসিবি ইসলামী ব্যাংক রয়েছে দুর্বল মানের বা জেড শ্রেণীভুক্ত। নতুন করে এতে যুক্ত হয়েছে ন্যাশনাল ব্যাংক। ন্যাশনাল ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারের দর ৬ থেকে ৮ টাকার কাছাকাছি লেনদেন হচ্ছে। ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক লেনদেন হচ্ছে ৬ থেকে ৬০ টাকার কাছাকাছি। এছাড়া তালিকাভুক্ত আরও 10টি ব্যাংকের শেয়ার লেনদেন হচ্ছে ফেস ভ্যালুর নিচে। এতে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে হতাশা। সেই জেডে নিলে ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়, কোনো বিনিয়োগকারী ছাড়া কোনো কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় না। আইন অমান্য করে কোম্পানি, ক্ষুদ্র বিনিয়োগকারী সর্বশান্ত হয়। কোম্পানি কি করলো এবং কি না করলো সেটা আমরা আপনারা তদন্ত করে দেখে তারা কিভাবে দিল না তাদেরকে শাস্তি দেওয়া হবে। বিশ্লেষকদের মতে, ব্যাংক খাতে দীর্ঘদিনের যে আস্থাহীনতা তৈরি হয়েছে তা থেকে ঘুরে দাঁড়াতে আরও সময় লাগবে। আমরা তো এমনি গর্হ বলতেছি এই ব্যাংকের এই নাই, এই ক্ষতি হয়েছে। এখন রিয়েল পিকচার, অডিটেড পিকচারটা জানা দরকার, যে এতদিন যে অ্যানুয়াল রিপোর্ট বা কোয়ার্টারলি রিপোর্ট দিছে তার সাথে কতটুকু ডেভিয়েশন হয়েছে এবং খেলাপি ঋণের পরিমাণ অ্যানুয়াল রিপোর্টে তো দেওয়া আছে, তার থেকে কি অনেক বেশি নাকি আছে কিছু। যে টাকাগুলো ব্যাংক থেকে বের হয়ে গেছে সে টাকাগুলো রাতারাতি আনা সম্ভব না। তো এগুলো আস্তে আস্তে আসবে এবং এই যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটা যদি চলমান থাকে একটা পর্যায়ে ইনশাআল্লাহ ব্যাংকিং সেক্টর ঘুরে দাঁড়াবে। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে 11টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। নামে বেনামে ব্যাংকগুলো থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে পাচারের অভিযোগও খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক সহ বিভিন্ন সংস্থা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ববাজারে কাঁচামালের দাম বৃদ্ধির যুক্তিতে টানা 4 মাস ধরে বাড়ছে এলপিজির দাম। চলতি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারে 35 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। তবে বরাবরই নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত গুনতে হচ্ছে ভোক্তাদের। বিষয়টি স্বীকার করে বিইআরসি বলছে, আইনি দুর্বলতায় অসাধু বিক্রেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যায় না। প্রতি মাসে সৌদি আরামকো এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেনের দাম নির্ধারণ করে, যার ভিত্তিতে দেশের বাজারে এলপিজির দাম সমন্বয় করে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। সংস্থাটি বলছে, জুলাই মাস থেকে বিউটেন প্রোপেনের দাম ঊর্ধ্বমুখী, এতে ধারাবাহিকভাবে বেড়েছে এলপিজির দাম। অক্টোবরের জন্য প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে 121 টাকা 31 পয়সা। গত মাসে সেপ্টেম্বরে আমরা মূল্য নির্ধারণ করেছিলাম প্রতি 12 কেজি সিলিন্ডার 1421 টাকা। সেটি 35 টাকা বেড়ে এই মাসে দাঁড়িয়েছে 1456 টাকা, যেটি কোম্পানি বিক্রি করবে 1361 টাকায়, পাইকারি বিক্রি হবে 1411 টাকায়। তবে সবসময়ই এলপিজির নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ গুনতে হচ্ছে ক্রেতাদের। গত মাসে 44 টাকা বেড়ে 12 কেজির সিলিন্ডারের দাম দাঁড়ায় 1421 টাকা, কিন্তু ভোক্তাকে কিনতে হয় 1500 টাকা পর্যন্ত। 12 কেজি 1500 টাকা নেয়। আমি গত 2 দিন আগেও কিনছি। গত মাসে 12 কেজি তারা নির্ধারণ করে দিয়েছিল 21 টাকা। হ্যাঁ, আমরা ওই যে আমাদের ট্রান্সপোর্ট সার্ভিস চার্জ এগুলো। বুধবার কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিক্রেতাদের অতিরিক্ত দাম আদায়ের বিষয়টি স্বীকার করেন কমিশনের চেয়ারম্যান। জানান, খুচরা ও পাইকারি বিক্রেতাদের লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনা। শাস্তির যে বিধানগুলি আছে আমাদের আইনে, দিজ আর নট ইন দ্য শিডিউল অফ দ্য মোবাইল কোড অর্ডিন্যান্স। সো এর আগেও ভোক্তা অধিকারীর জন্য মোবাইল কোড করেছে। এই মুহূর্তে বাস্তব কারণে মোবাইল কোড করা সম্ভব হচ্ছে না হয়তো সব ক্ষেত্রে। সো এটা একটা জেনুইন সমস্যা রয়ে গিয়েছে। সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজি সিলিন্ডারের দাম 690 টাকাই বহাল রাখা হয়েছে, আর গাড়িতে ব্যবহৃত
প্রতি লিটার অটো গ্যাসে 1 টাকা 58 পয়সা বেড়ে নতুন দাম নির্ধারিত হয়েছে 66 টাকা 84 পয়সা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বছরের সেপ্টেম্বরে মূল্যস্ফীতি গত মাসের চেয়ে কিছুটা কমে 9.92% দাঁড়িয়েছে। আগস্টে যা ছিল 10.49 বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তবে খাদ্য মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরেই আছে। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে 10.4% ঠেকেছে। খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে 9.5%, যা গত আগস্ট মাসে ছিল 9.74। আওয়ামী লীগ সরকারের শাসন আমলের শেষ মাস জুলাইতে মূল্যস্ফীতি 11.66% উঠেছিল। খাদ্য মূল্যস্ফীতি 12 বছরের সর্বোচ্চ অবস্থানে গিয়ে 14.1% ঠেকেছিল। এই ছিল বিরতিহীন সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।